Hello boys, today I am going to discuss the rebel poet of class 5. In earlier classes I have discussed unit 1 of the rebel poet, and now I am going to discuss unit 2 of the rebel poet. After a long time of vacation, I am going to start this class. অর্থাৎ দীর্ঘ কতদিন ছুটির পর তোমাদের আজকে আবার ক্লাস শুরু হচ্ছে, বা আজ থেকে তোমাদের আবার ক্লাস শুরু হচ্ছে। তা এই ক্লাসে তোমাদের ইউনিট 2 রেবেল পোয়েটের ইউনিট 2 তোমাদের আলোচনা করা হবে। ইউনিট 1 এর আগের দিনে তোমাদের আলোচনা করা হয়েছিল, সেখানে দেখেছিলে তোমরা কি যে প্রীতম সে দেশাত্মবোধক গান গাইতে চায় তাদের স্কুলের ফাংশানে, এবং সে তার বাবাকে জিজ্ঞেস করে কি গান সে গাইতে পারে। তখন সে তার বাবা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বা রেবেল পোয়েট কাজী নজরুল ইসলাম সম্বন্ধে তিনি তথ্য দিতে থাকেন, এবং তার মাধ্যমেই আমরা অনেক কিছুই জানতে পারি যে কাজী নজরুল ইসলাম কোনখানে জন্মগ্রহণ করেছিলেন এবং কিভাবে তিনি অনুপ্রাণিত হয়ে প্রেরিত হয়ে তিনি লেখালেখি শুরু করেন এবং কোন সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় আমাদের ভারতবর্ষটা ব্রিটিশ শাসনের অধীনে ছিল, সেটাও আমরা জানতে পারলাম। ঠিক আছে, তাহলে আবার এটাও আমরা জেনেছি যে কুমুদরঞ্জন মল্লিক তিনি বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে তার পরিচিত হয়েছিল 1910 সালে, এবং কুমুদরঞ্জন মল্লিক তিনি ছিলেন হেডমাস্টার, যেখানে কাজী নজরুল ইসলাম পরবর্তী সময়ে যোগদান করেছিলেন। ঠিক আছে, এটা আমরা জেনেছি। এরপর ইউনিট 2টা তোমাদের পড়ানো হবে এবং আরও বিস্তারিত কাজী নজরুল ইসলামের জীবনী সম্বন্ধে আমরা আরও বিস্তারিত জানতে পারব। দেখো তাহলে, প্রীতম জিজ্ঞেস করছে ওর বাবাকে, প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েম? অর্থাৎ কুমুদরঞ্জন কি তিনাকে প্রভাবিত করেছিলেন বা প্রেরণা জুগিয়েছিলেন কবিতা লিখতে? ইন্সপায়ার কথার অর্থ কি? ইন্সপায়ার কথার অর্থ হলো প্রেরিত করা, প্রেরণা যোগানো। ইন্সপায়ার অর্থাৎ প্রেরণা যোগানো। প্রেরণা দেওয়া লিখছি যে কুমুদরঞ্জন মল্লিক কি তাকে প্রেরণা দিয়েছিলেন কবিতা লেখার জন্য? বাবা বলছেন ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হয়েছিলেন বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট লাইক হাফেজ অ্যান্ড খাইয়াম। অর্থাৎ হ্যাঁ, কুমুদরঞ্জন মল্লিক তাকে কবিতা লেখার জন্য প্রেরণা জুগিয়েছিলেন, কিন্তু তিনি অর্থাৎ কাজী নজরুল ইসলাম প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথের দ্বারা, এবং পারস্য কবি হাফেজ এবং খাইয়ামের দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন। ইনফ্লুয়েন্স কথার অর্থ কি? ইনফ্লুয়েন্স কথার অর্থ হলো প্রভাবিত হওয়া। ঠিক আছে, ইনফ্লুয়েন্সড প্রভাবিত হওয়া বা করা, এখানে প্রভাবিত হওয়াই লিখছি, বা প্রভাবিত হয়েছিলেন। তাহলে আমরা দেখলাম কি যে পারস্য কবি খৈয়াম এবং হাফেজ আর রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারাও কবি কাজী নজরুল ইসলাম তিনি প্রভাবিত হয়েছিলেন। আঙ্কেল রহিম আর একটা চরিত্রের আগমন। ডিড ইউ নো দ্যাট, তুমি কি জানো যে নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে নজরুল সৈন্যদলে যোগদান করেছিল, সেটা কি তোমরা জানো? অর্থাৎ সে একজন সেনা হিসেবে চাকরি করছিল বা সৈন্যদলে যোগদান করেছিল, সেটা কি তোমরা জানো? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, সে 49তম বাংলা রেজিমেন্টে ছিল। অর্থাৎ সৈন্যদলের বিভিন্ন রেজিমেন্ট থাকে, বিভিন্ন ভাগ থাকে, তো
তো সেই সৈন্যদল 49তম বাংলা রেজিমেন্টের অংশ ছিল। অর্থাৎ বাংলা পশ্চিমবাংলায় 1 থেকে 50টা যদি রেজিমেন্ট থাকে তাহলে 49তম রেজিমেন্টে কাজী নজরুল ইসলাম যোগদান করেছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। 1920 সালে সেই রেজিমেন্টটাকে ভেঙে দেওয়া হয়, অর্থাৎ রেজিমেন্টটা আর দরকার হয় না, সেই রেজিমেন্টটাকে ডিসব্যান্ড করা হয়, ভেঙে দেওয়া হয়। ঠিক আছে, তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয়েছিল আর 1919 খ্রিস্টাব্দে বা 20 খ্রিস্টাব্দে শেষ হয়েছিল, প্রায় 5 বছর ধরে চলেছিল, সেটা তোমরা জানো। এবং 1920 খ্রিস্টাব্দে তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। তো প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন সেই সৈন্যদলটাকে ভেঙে দেওয়া হয়। ডিসব্যান্ডেড কথার অর্থ কি? ভেঙে দেওয়া। ঠিক আছে, সো হি কেম টু ক্যালকাটা, তাই সে ক্যালকাটায় চলে এলো। এটা যখন এখন আমরা যেটাকে কলকাতা বলি সেটাই হলো ক্যালকাটা। ফাদার, বাবা বলছেন, অ্যাট দ্য টাইম, সেই সময়ে ইন্ডিয়ানস অর্থাৎ ভারতীয়রা হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা কি করেছিল? প্রতিবাদ জাগিয়ে তুলেছিল, অর্থাৎ রাইজেন অর্থাৎ জেগে উঠেছিল। ব্রিটিশ শাসনের এই অপশাসনের বিরুদ্ধে তারা কি করেছিল না, তারা জেগে উঠেছিল। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ। নজরুল প্রতিবাদ করেছিলেন এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। ক্রুয়েলটি অর্থাৎ নিষ্ঠুরতা, ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার বিরুদ্ধে নজরুল প্রতিবাদ করেছিলেন তার নিজস্ব ভঙ্গিমায়। এখানে ছুরি কাটারি বা বন্দুক পিস্তল নিয়ে তো নজরুল প্রতিবাদ করতে যায়নি, সে প্রতিবাদ করেছিল কি? তার লেখনীর মাধ্যমে, অর্থাৎ সে তার কবিতার মাধ্যমে প্রতিবাদ করেছিল। এটাও এক ধরনের প্রতিবাদ। ঠিক আছে, এটা তার নিজস্ব ভঙ্গিমা। ঠিক আছে, তাহলে প্রোটেস্টেড কথার অর্থ কি? প্রতিবাদ করা। প্রতিবাদ করেছিলেন। আর ক্রুয়েলটি নিষ্ঠুরতা, ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন তার নিজস্ব ভঙ্গিমায়। বন্দুক, ছুরি কাটারি, তরোয়াল এগুলো নিয়ে, লাঠি সোটা এগুলো নিয়ে যেমন প্রতিবাদ করা হয়, আবার খাতা কলম আর কবিতা সাহিত্য এগুলোর মাধ্যমেও এক ধরনের প্রতিবাদ করা হয়, দুটোই প্রতিবাদ। ইনফ্যাক্ট, যাই হোক, হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস। তিনি কবিতা লিখতে শুরু করেন, এসেস প্রবন্ধ লিখতে শুরু করেন, অ্যান্ড সংস, এবং তিনি গান লিখতে শুরু করেন, টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ প্রকাশ করার জন্য। এখানে ভয়েস মানে আওয়াজ নয়, এটা হচ্ছে প্রকাশ করার জন্য। ভয়েস করা অর্থাৎ প্রকাশ করার জন্য। প্রকাশ করার জন্য তিনি তার প্রতিবাদটা প্রকাশ করার জন্য তিনি গান লিখতে থাকেন, কবিতা লিখতে থাকেন এবং অনেক প্রবন্ধ লিখতে থাকেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, সে হলো ভারতের বিদ্রোহী কবি। রেবেল কথাটার অর্থ তোমাদের আমি আগেই বলেছিলাম। আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, প্রীতম বলছে যে আমি তো এত সকল কিছু জানতাম না, আমি এরকম জানতামই না। ইউ শুড রিড হিজ পোয়েম, বাবা বলছেন যে তোমার উচিত তার কবিতা পড়া। লাইক কান্ডারি হুঁশিয়ার, যেমন হলো কান্ডারি হুঁশিয়ার, এটা বাংলায় কবিতা। কান্ডারি কথার অর্থ হলো, কান্ডারি অর্থাৎ যে নৌকা চালায় তাকে কান্ডারি বলা হয়, মানে মাঝি। তা মাঝিকে হুঁশিয়ার দেয়া, অর্থাৎ এক্ষেত্রে ব্রিটিশ শাসককে, ব্রিটিশ যেহেতু দেশ চালাচ্ছিল ব্রিটিশরা, তো ব্রিটিশদেরকেই এখানে হুঁশিয়ার করা হয়েছিল। কান্ডারি হুঁশিয়ার মানে সাবধান। খেয়াপাড়ের তরণী,
অ্যান্ড অলসো লিসেন টু হিজ সং। তোমার কি করা উচিত? তোমার এই কবিতাগুলো পড়া উচিত, খেয়াপাড়া তরণী কান্ডারি হুঁশিয়ার, এবং তার গান শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড, ব্রিটিশরা ভয় খেয়ে গিয়েছিল, দ্যাট যে নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, যে নজরুলের লেখাগুলো কুড ইনস্টিগেট প্ররোচিত করতে পারে দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, ভারতের স্বাধীনতা বিপ্লবীদের, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। ঠিক আছে, দেখো ইনস্টিগেট করার অর্থ, ইনস্টিগেট অর্থাৎ প্ররোচিত করা, ইনস্টিগেট ইনস্টিগেট প্ররোচিত করা, প্রলুব্ধ করা, আর ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম স্বাধীনতা, আর ফাইটার্স, ফাইটার্স মানে লড়াকু বা যেটাকে বলা হয় সংগ্রামী, অর্থাৎ ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের তার কবিতাগুলো কি করতে পারে? প্ররোচিত করতে পারে, এবং তারা যথারীতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই বিষয়টা ব্রিটিশরা উপলব্ধি করেছিল এবং ভয়ও খেয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কি, যে শুধুমাত্র ঢাল তরোয়াল বা বন্দুক নিয়েই যে সংগ্রাম করা যায়, লড়াই করা যায় তা নয়, কবিতা বা লেখনীর মাধ্যমেও, কলমের মাধ্যমেও আমরা লড়াই করতে পারি। ঠিক আছে, সেই কলমের জোরে কি করতে পারি না, কোনো একটা কবিতা লিখলাম, কোনো একটা গান লিখলাম, সেই গানটা কি হলো না সমগ্র দেশবাসীর মধ্যে বা সমগ্র জাতির মধ্যে ছড়িয়ে গেল, তাতে তারা পরিচিত হয়ে বা উদ্বুদ্ধ হয়ে কি হলো না সেই মিথ্যাচারের বিরুদ্ধে বা নিষ্ঠুরতার বিরুদ্ধে তারা একত্রিত হয়ে সংগ্রাম করতে লাগলো। এটাও এক ধরনের সংগ্রাম বা লড়াই। ঠিক আছে, তাহলে সেই অর্থে আমরা কাজী নজরুল ইসলামকে একটা বিপ্লবীও বলতে পারি। হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, ব্রিটিশরা কি করেছিলেন? তারপর ওই যে প্ররোচনা দিয়েছিল তা ব্রিটিশরা কোনো তো অ্যাকশন তো নিয়েছিল। দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্বড, আঙ্কেল রহিম বলল যে দ্য ব্রিটিশরা কি হয়ে গেছিলো? চিন্তিত হয়ে গেছিলো। পার্টার্ব কথার অর্থ হলো চিন্তিত হওয়া বা উদ্বিগ্ন হওয়া। দ্য ব্রিটিশ গ্রিউ পার্টার্ব, ব্রিটিশরা চিন্তিত হয়ে গিয়েছিল বা উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। The British grew perturbed উদ্বিগ্ন হওয়া। ওকে, তাহলে এই অংশটা একটু ওয়াইপ আউট করছি পরবর্তীগুলো লেখার জন্য। দেখো, তারপর বাবা বললেন, ফাদার, ইন 1922 সালে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু। নজরুল ধূমকেতু বলে একটা ম্যাগাজিন শুরু করেন। হোয়ার হি পাবলিশ, যেখানে তিনি প্রকাশ করেন আনন্দময়ের আগমনী এ পোয়েম, অর্থাৎ যেখানে আনন্দময়ের আগমনী বলে একটা কবিতা তিনি প্রকাশ করেন। পাবলিশ কথার অর্থ হলো প্রকাশ করা, এটা তোমরা জানো, আর লিখছি না। আঙ্কেল রহিম বলছেন দ্য ব্রিটিশ রেডেড, রেডেড মানে হানা দেওয়া, রেডের কথা লিখছি। হানা দেওয়া, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, অর্থাৎ ধূমকেতুর অফিসে বা দপ্তরে
অফিস কথার অর্থ হলো দপ্তর, এটা তোমরা জানো। ধূমকেতুর অফিসে বা দপ্তরে তারা কি করলো, হানা দিল। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, কুমিল্লা থেকে কবিকে গ্রেপ্তার করা হলো। কুমিল্লাটা বর্তমানে এখন বাংলাদেশে অবস্থিত, তখন তো বাংলায় ছিল, অর্থাৎ পশ্চিমবাংলায় ছিল। তখন পাকিস্তানও হয়নি, তখন পাকিস্তান হয়নি, আর পশ্চিম পূর্ব বাংলা বা যেটাকে আমরা বলি বাংলাদেশ, সেটাও হয়নি। কুমিল্লা থেকে কবিকে গ্রেপ্তার করা হয়েছিল। অ্যারেস্টেড কথার অর্থ হলো গ্রেপ্তার করা। গ্রেপ্তার করেছিল, পাস্ট টেন্সে আছে। হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি হলো? হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল, তাকে কি করা হলো, হুগলি জেলে স্থানান্তরিত করা হলো। অ্যান্ড দেয়ার হি বিগান ফাস্টিং, সেখানে সে অনশন শুরু করলো, অর্থাৎ সে রোজা রাখতে শুরু করলো, মানে না খেয়ে থাকতে শুরু করলো। অনশন করাটাও এক ধরনের প্রতিবাদ করা, ঠিক আছে। ট্রান্সফার্ড কথার অর্থ কি তাহলে? স্থানান্তরিত করা। স্থানান্তরিত করেছিল, লিখলাম ট্রান্সফার, স্থানান্তরিত করেছিল। আর ফাস্টিং অনশন, অনশন করা অর্থাৎ না খেয়ে থাকা, ঠিক আছে। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং, এটা ছিল তার পদ্ধতি, প্রতিবাদ করার পদ্ধতি। এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে। টর্চার অর্থাৎ অত্যাচার। ব্রিটিশরা যে তার উপরে বা দেশবাসীর উপরে যেরকম টর্চার বা অত্যাচার করেছিল, সেটার প্রতিবাদ জানাতে তিনি কি করেছিলেন না, হুগলি জেলে তিনি অনশন শুরু করেছিলেন। ফর হাউ মেনি ডেজ, প্রীতম জিজ্ঞেস করছে, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার, কতদিন সে এরকম অনশন করেছিল বাবা? হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ, সে প্রায় 1 মাসেরও বেশি কি করেছিল না, অনশন করেছিল। ইন ডিসেম্বর 1923, 1923 সালের ডিসেম্বর মাসে, 1923 সালের ডিসেম্বর মাসে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল, তাকে কি করা হয়েছিল, রিলিজড অর্থাৎ জেল থেকে ছাড়া হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রীতম বলছে খুবই ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং কারারই লৌহ কপাট, আমি এখন কারারই লৌহ কপাট গানটা গাইতে পারবো উইথ জিল অ্যান্ড প্যাশন। জিল অর্থাৎ ভাবাবেগ, আর প্যাশন কথার অর্থ হলো আবেগ। আমি এখন আবেগের সঙ্গে এবং ভাবাবেগের সঙ্গে কি করতে পারবো না, কারারই লৌহ কপাট গানটা গাইতে পারবো। আই এম সো প্রাউড, আমি খুবই গর্বিত, দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং, যে আমাকে শিক্ষক মহাশয়রা কি করেছেন, নির্বাচন করেছেন বা নির্বাচিত করেছেন গান গাওয়ার জন্য। প্রাউড অর্থাৎ গর্বিত। আর সিলেক্টেড নির্বাচিত, ঠিক আছে। অর্থাৎ শিক্ষক মহাশয়রা যে আমাকে গান গাওয়ার জন্য নির্বাচিত করেছেন, তার জন্য অনেক আমাকে গর্ববোধ মনে হচ্ছে যে আমি এখন কারারই লৌহ কপাট গানটা ভাবাবেগের সঙ্গে এবং আবেগের সঙ্গে গান গাইতে পারবো। আঙ্কেল রহিম, দেন লেটস হিয়ার ইউ সিং, তাহলে চলো আমরা শুনি, তুমি গাও। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, আমরাও তোমার সঙ্গে সঙ্গে একবার করে গান গাই এবং গলাটা ছাড়িয়ে নিই।
ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি কাজী নজরুল ইসলাম এর জীবনী সম্বন্ধে আমরা কিছুটা হলেও জানতে পারলাম। এরপর যখন তোমরা বড় হবে, বড় বইয়ে পড়বে, মোটা বইয়ে পড়বে কাজী নজরুল ইসলামের জীবনী সম্বন্ধে তোমরা আরও জানতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কি তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং তার জন্য তাকে জেলও খাটতে হয়েছিল। ঠিক আছে, এবং সেখানে তিনি অনশন শুরু করেন প্রতিবাদ করার জন্য, এই ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার প্রতিবাদ করার জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের দ্য রেবেল পোয়েটের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর এখন আরেকটা কথা বলে নিই, তোমাদের কোভিডের যেহেতু এখনও পর্যন্ত করোনার মহামারী এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি, আর তার জন্য স্কুল বন্ধ আছে এবং তোমরা বাড়িতেও আছো। তো বাড়িতে তোমরা নিরাপদে এবং সুরক্ষিত থাকবে এই আশা করি, এবং তোমরা যতটা সম্ভব বাইরে বেরোনো থেকে দূরে থাকবে। আর ফেস মাস্ক বা যে সমস্ত স্যানিটাইজার বা আরও যে সমস্ত করা দরকার আমাদের, সেগুলো আমরা করব। আর এখন আমরা লকডাউন পড়ে গেছে সেটাও আমরা জানি, বাইরে বেরোনো একটু রিস্কি ব্যাপার হয়ে যাবে, তাই তোমরা বাড়িতেই থাকবে এবং সুরক্ষিত থাকবে, মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।